আসসালামু আলাইকুম। আজকে সিলেবাসে আছে হলো কমপ্লেক্স নাম্বার আর ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সটা পরে বলবো, কারণ একই সাথে ম্যাট্রিক্স সবচেয়ে সহজ আর সবচেয়ে ছোট অধ্যায়। প্রশ্ন সহজ না? আচ্ছা, আসো কমপ্লেক্স নাম্বার শুরু করি। কমপ্লেক্স নাম্বার কি আসলে? জটিল সংখ্যা হচ্ছে এমন একটা জিনিস যেটা ঘূর্ণন বোঝায়। বুঝতে পারছো? এখন ঘূর্ণন জিনিসটা কি, আসো আমরা গ্রাফ প্লট করে বুঝি। ধরো এই বিন্দুটা 5, তাহলে অপোজিট ঠিক বিন্দুটা, এই বিন্দুটা কি হতে পারে? -5। এটা একটা ব্যাখ্যা আমরা জানি কি, 180 ডিগ্রি কোণে ঘুরে গেলে মাইনাস দিয়ে -1 দিয়ে গুণ হয়, রাইট? এবার আসো জটিল সংখ্যা দিচ্ছি। ধরো 5, আবার 5 সংখ্যাটা কিভাবে লেখা যায়? 5 + 0 * i। ঠিক আছে, এটা যদি আমরা কার্টেসিয়ান স্থানাঙ্ক চাই তাহলে কি লিখবা? 5, 0, রাইট? এটা কোথায় অবস্থিত? এই জায়গাটায়, স্থানাঙ্ক 5, 0। যদি আমি i দিয়ে গুণ করি তখন কি হবে? 5 * i বা 5i। এই জিনিসটা কিভাবে প্রকাশ করা যায়? 0 + 5 * i। এটা স্থানাঙ্ক কত? 0, 5। তাহলে এটার অবস্থান কোথায়? y অক্ষের উপরে। 5i যেটা স্থানাঙ্ক 0, 5। দেখো কি হলো, 5 কে যখন i দিয়ে গুণ করছি কত কোণে ঘুরে গেছে? এই 90 মানে কি? এই 90টা হলো i। i এর মডুলাস কত? 1। আর্গুমেন্ট কত? i মানে কি 0 + 1 * i না? এটা মডুলাস 1। আর্গুমেন্ট কত? ইনভার্স 1/0, দ্যাট মিন্স π/2। এই যে π/2 এই কোণে এটা ঘুরে যাবে। বুঝতে পারছো? এবার ধরো এখানে আছে, এটাকে যদি আবার i দিয়ে গুণ করি তাহলে কি হবে? 5i * i, তাহলে 5i²। 5i² মানে দেখো এখানে আসছে কিনা। ঠিক আছে, এবার যদি আবার এটাকে 5i দিয়ে গুণ করি তাহলে কি হবে? এই জায়গায় আসবে 5i³, যেটা মানে হচ্ছে -5i। দেখো এইখানে যদি y অক্ষের উপর 5i হয় তার ঠিক অপোজিট বিন্দু কোনটা? -5i। ঠিক আছে, তাহলে জটিল সংখ্যাটি কি বোঝাচ্ছে? ঘূর্ণন। যেখানেই ঘূর্ণন আছে সেখানেই জটিল সংখ্যা আছে। এই যে ফ্যান ঘুরতেছে জটিল সংখ্যা দিয়ে, কেউ টর্ক দিয়ে এনকাউন্টার করো না। আচ্ছা, একটা প্রশ্ন লেখো এখন। একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে ক্লাসে যা পড়াবো সব জানি খাতায় থাকে, কারণ 1.5 ঘন্টার মধ্যে সবকিছু ডেলিভারি দেওয়া পসিবল না। তো সবকিছু যেন খাতায় থাকে, বাসায় যেয়ে যেটা বুঝবা না একটু অ্যানালাইসিস করলে পারবা। আর যা প্রশ্ন থাকে ক্লাসের পর থাকবো মোটামুটি যতক্ষণ তোমাদের দরকার হয়। একটা প্রশ্ন লেখো, 10 + √3i কে 1 + i দ্বারা গুণ করলে আমার বোর্ডের লেখা খারাপ, কেউ কিছু মনে করো না। প্রথম জটিল সংখ্যাটি কত কোণে ঘুরবে? বলো তো কত? এটা কি গুণক, এটা কি গুণ্য। কি দ্বারা গুণ করা হচ্ছে? 1 + i দ্বারা গুণ করা হচ্ছে। ঠিক আছে, এখানে কি দিয়ে গুণ করছিলাম? এটার ক্ষেত্রে i দিয়ে গুণ করছিলাম। তাহলে i এর যেটা আর্গুমেন্ট ছিল সেটা পরিমাণ ঘুরে গেছিল না? কোন দিকে ঘুরছিল? ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে এবার কি দিয়ে গুণ করব? 1 + i দ্বারা। তাহলে এটার যেটা আর্গুমেন্ট সেই কোণে ঘুরবে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এটার আর্গুমেন্ট কত? থিটা সমান π/4। তাহলে ধরো 10 + √3, এর বিন্দুটা অবস্থান কোথায়? প্রথম চতুর্ভাগে, এটা। তাহলে এটা কোন দিকে ঘুরবে? ঘড়ির কাঁটার বিপরীত দিকে। কত কোণে? π/4 কোণে ঘুরে গেছে। ঠিক আছে, নতুন অবস্থান হচ্ছে এটা। এখন বলো, এই যে রেখাটা হলো পরবর্তী অবস্থান, পরবর্তী অবস্থানের তোমার মডুলাস কত হবে সেটা বলো। মডুলাস হবে এটার মডুলাস গুণন এটার মডুলাস। বুঝতে পারছো? বুঝনি? গুণ্য এবং গুণক, তাহলে তোমার কি চাইছে? গুণ করলে কি পাই আমরা? গুণ ফল পাই না? 10 + √3i * 1 + i। এটাকে যদি তুমি গুণ করো তাহলে হবে এটার মডুলাস r1 * r2
তাহলে নতুন যে গুণফলটা পাইছো এটা ধরো জেড, তাহলে জেড সমান জেড এর মডুলাস হলো এটার মডুলাস ইন্টু এটার মডুলাস, ঠিক আছে। আর নতুন অবস্থানে আর্গুমেন্ট কত? আগেরটার আর্গুমেন্ট যোগ এটার আর্গুমেন্ট, ঠিক আছে। তাহলে দেখো মডুলাসের ক্ষেত্রে কি হয়? গুণ হয়, আর আর্গুমেন্টের ক্ষেত্রে যোগ হয়, বুঝতে পারতেছো? নতুন আর্গুমেন্ট সমান আর্গুমেন্ট 1 প্লাস আর্গুমেন্ট 2, আর নতুন মডুলাস সমান মডুলাস 1 গুণন মডুলাস 2, ঠিক আছে। এর সাথে আরেকটা জিনিস শেখানো যায়, সেটা হচ্ছে জটিল সংখ্যাকে আমরা আরেকভাবে প্রকাশ করি, সেটা কি? ই টু দি পাওয়ার আই থিটা, বা ধরো আর ই টু দি পাওয়ার আই থিটা, ঠিক আছে। এটা মানে কি? এই তো এ প্লাস আই বি কে আমরা এভাবে প্রকাশ করি না, এখানে আর হলো মডুলাস আর থিটা হচ্ছে আর্গুমেন্ট, তাই না? সেটাই এটা, যে তুমি যদি দুটো জটিল সংখ্যা গুণ করো, হ্যাঁ, দুটো জটিল সংখ্যা গুণ করলে কি হয় দেখো, আর 1 ই আই থিটা 1 এর সাথে আরেকটা জটিল সংখ্যা গুণ করব ই আই থিটা 2, ঠিক আছে। তাহলে দেখো নতুন যে জটিল সংখ্যাটা হবে সেটা মডুলাস কত হবে? r1 ইন্টু r2, এই যে এইটা আর এটা মিলে, আর ই টু দি পাওয়ার কি হয় দেখো তো, আই ই টু দি পাওয়ার আই থিটা আর ই টু দি পাওয়ার আই থিটা 2, এই দুটো গুণ করলে কি আসে? ই টু দি পাওয়ার আই থিটা 1 প্লাস থিটা 2, দেখো মেলে কিনা এইটার সাথে ওইটা। এবার বুঝতে পারছো? এবার পরের প্রশ্ন লেখো, 1 প্লাস আই এইটার মডুলাসের আর্গুমেন্ট নির্ণয় সহজ না? রেসপন্স করো, এটার মডুলাস নির্ণয় সহজ না কঠিন? এবার এটার মডুলাসের আর্গুমেন্ট নির্ণয় করো। 1 প্লাস আই টু দি পাওয়ার আই, ঠিক আছে। প্রথমে আমরা এটার মডুলাসের আর্গুমেন্টটাই নির্ণয় করব, ওটার হিসাব পরে কত তো। 1 প্লাস আই এটার মডুলাস কত বলো? √2 আর্গুমেন্ট পাই বাই 4। তাহলে এটাকে যদি আমরা ওই অয়লারের আগে দিতে প্রকাশ করি, ই টু দি পাওয়ার আই থিটা আকারে প্রকাশ করি, আর ই টু দি পাওয়ার আই থিটা, তাহলে কি হবে? √2 ই টু দি পাওয়ার আই পাই বাই 4, ঠিক আছে। এটা মানে কি 1 প্লাস আই, তাই না? এবার তোমার কি বলছে 1 প্লাস আই টু দি পাওয়ার আই, তাহলে এটা টু দি পাওয়ার যদি আই হয় তাহলে এটা টু দি পাওয়ার আই, এটা টু দি পাওয়ার আই মানে কি √2 টু দি পাওয়ার আই ইন্টু ই টু দি পাওয়ার আই পাই বাই 4 টু দি পাওয়ার আই। এই আই ভেতরে চলে আসলে কি হবে? আই স্কয়ার মানে ও, তাহলে √2 টু দি পাওয়ার আই ই টু দি পাওয়ার মাইনাস পাই বাই 4। এবার এখান থেকে আমরা সহজে কি পাচ্ছি বলো? মডুলাসটা পাচ্ছি। কি মডুলাস? এই যে এটা হচ্ছে মডুলাস, এই জটিল সংখ্যাটার 1 প্লাস আই টু দি পাওয়ার আই, এই জটিল সংখ্যাটার মডুলাস হচ্ছে এইটা, তাই না? কারণ কি ই টু দি পাওয়ার আর ই টু দি পাওয়ার আই থিটা, এখানে আমরা মডুলাস কোনটা ধরি? এই যে ধ্রুব সংখ্যাটা না, যেটার সাথে উপরে পাওয়ার হিসেবে আই নাই, সেটাই তো মডুলাস হয়। এখানে আই নাই উপরে পাওয়ার হিসেবে, তাহলে এটা মডুলাস। আর উপরে পাওয়ার হিসেবে যেটা আছে সেখান থেকে আমরা কি পাই? আর্গুমেন্টটা পাই, তাই না? কিন্তু এখানে কি এইভাবে আছে, ই টু দি পাওয়ার আকারে আছে, ই টু দি পাওয়ার আকারে নাই, তাহলে কি করা লাগবে? ই টু দি পাওয়ার আকারে আনা লাগবে। কিভাবে আনবো দেখো, √2 টু দি পাওয়ার আই সমান আমরা ধরেই নিব ই টু দি পাওয়ার আই থিটা, এখান থেকে আমরা থিটা মানটা বের করবো। কিভাবে করবো বলো? √2 মানে কি 2 টু দি পাওয়ার হাফ, তাহলে 2 টু দি পাওয়ার আই বাই 2, ঠিক আছে, সমান ই টু দি পাওয়ার আই থিটা। উভয় পক্ষে যদি আমি লন নিই তাহলে কি হয়? লন 2 টু দি পাওয়ার আই বাই 2 সমান লন ই টু দি পাওয়ার আই থিটা। বুঝতেছো তো? তাহলে দেখো এই আই লনের রুল অনুযায়ী আই বাই 2 সামনে চলে আসবে, এখান থেকে কি সামনে চলে আসবে? আই থিটা। দেখো আই বাই 2 সামনে নিয়ে আসলাম, ln 2, এখানে আই থিটা সামনে নিয়ে আসলাম, ln e। ln e এর মান কত? তাহলে লিখলাম না, তাহলে দেখো আই আই কেটে গেল, তাহলে কি হলো? থিটা সমান, বোঝা গেল? এই থিটা হচ্ছে আর্গুমেন্ট, আর মডুলাস কোনটা? ই টু দি পাওয়ার মাইনাস পাই বাই 4। বুঝতে পারছো? একটা জিনিস দেখো, মজার জিনিস, সেটা কি 1 প্লাস আই, এটা কি ছিল? একটা জটিল সংখ্যা না? এর উপর আরেকটা জটিল সংখ্যা তুলে দিছি,
কিন্তু দেখো কি অবস্থা, যখন মডুলাস আসলো সেটা একটা বাস্তব সংখ্যা, আর্গুমেন্ট আসলো সেটাও একটা বাস্তব সংখ্যা। এবং আরেকটা ম্যাথ করে আসো, বোঝনি? কোন পয়েন্টটা বোঝনি? কোনটুকু? এখানে এই পাশে 1 + i, আমি আগে এইটুকুকে ক্যালকুলেশন করছি। কি করছি দেখো, অয়েলারের আকৃতিতে নিয়ে গেছি। অয়েলারের আকৃতিতে কি হয়, e⁻i পাই না, আর e⁻i পাই। এটার আর e⁻i পাই হিসেবে নিচ্ছি। দেখো r সমান √2 আর e⁻π/4, ঠিক আছে? তাহলে এই জিনিসটা 1 + i, এটাকে আমরা এইভাবে লিখতে পারি না, √2 e⁻i⁻4, এভাবে লিখতে পারি তো? এবার কি আছে, এটার উপর পাওয়ার হিসেবে i আছে, তাহলে এটার উপর পাওয়ার হিসেবে i থাকবে না? দেখো সেটাই করছি কিনা। সেটা করার পর কি আসছে, এখানে দেখো তোমরা যখন এটা করো 5 × 2 হোল স্কয়ার, তাহলে কি তুমি এটা লেখো না 5² × 2² লেখো কিনা? তাহলে দেখো এখানেও সেটাই করছি, √2 × e⁻i⁻4, এই পুরোটার উপর আছে পাওয়ার i, তাহলে এই আইটা এর উপরও আছে এর উপরও আছে, আলাদা আলাদা করে নিছি। দেখছো? তারপরে টুকু বুঝছো? ঠিক আছে, আসো এবারে রিলেটেড আরেকটা ম্যাথ করি। i⁻i, এইটার মান নির্ণয়। সেম ভাবে করব, কি করব, বেস হিসাব করব, আর উপরে যে পাওয়ার আছে সেটা পরে। বেস কি, i। এবার বলো i মানে কি, 0 + 1 × i কিনা? ঠিক আছে, এটা মডুলাস কত? হ্যাঁ, 1, আর্গুমেন্ট 90 ডিগ্রি বা π/2। তাহলে এটাকে অয়েলারের আকৃতিতে প্রকাশ করলে কি হবে, i সমান 1 × e⁻π/i⁻2 কিনা? ঠিক আছে, যদি হয় 1 বাদ e⁻i⁻2। এবার দেখো এটা মানে হচ্ছে i, তাহলে i⁻i মানে কি, e⁻i⁻2 হোল টু দ্য পাওয়ার i। এবার i ভিতরে নিয়ে যাও, কি হবে, i² মানে e⁻π/2। দেখছো, এই জিনিসটার একটা মান আছে, সেই মানটা কি, e⁻π/2, যেটা একটা বাস্তব মান। সো জটিল সংখ্যা, তার উপর জটিল সংখ্যা, কি মান দিল, বাস্তব মান। দেখছো? তো তোমাকে যদি বলে i⁻i এর মডুলাস কত, কি বলবা? এটা এটা হচ্ছে মডুলাস। আর আর্গুমেন্ট কত? না, আর্গুমেন্ট 0, কারণ এর সাথে কি আছে, 0 × i, তাই আছে না? 5 একটা সংখ্যা, 5 এর আর্গুমেন্ট কত, 0। আচ্ছা তাহলে এখানে পরের ম্যাথ করি, দেখি পরের ম্যাথ কি ছিল। লেখো -i আমি মুখে বলতেছি, লেখা দেখে বোঝার চেষ্টা করো না। -i এর ঘনমূল তিনটির যোগফল নির্ণয় করো। এটা একটা প্রসেস, তোমরা জানো, তোমরা করো। এটা কিন্তু বইয়ের অঙ্ক, একদম কিতাবুদ্দিন স্যারের বই থেকে হুবহু দিছি। কি অঙ্ক, তো কি প্রসেস জানো? আমাকে ধরে নি x সমান √(-i), এটা ধরে নি না? তারপর কি করি বলো তো, কিউব করে দিই, সমান -i। এবার বলো -i জিনিসটা কিসের ঘন, i এর ঘন, তার মানে i³। এবার একটা জিনিস মনে রাখার বিষয় আছে, সেটা কি, যখন আমাদেরকে এরকম ঘনমূল বের করতে বলবে, সব ক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করবো ডান পাশে 1 রাখার। বুঝতে পারছো? যে ডান পক্ষে জানি আবার 1 থাকে, কারণ একের ঘনমূল 3টা আমরা জানি, কি কি বলতো, 1, ওমেগা আর ওমেগা², এই 3টা আমরা জানি। তো আমরা জানা ফরম্যাটে নিয়ে আসবো। কিভাবে নিয়ে আসবো দেখো তো, x³/i³ সমান 1 লেখা যায়। তার মানে কি, x/i হোল কিউব সমান 1 লেখা যায় কিনা? তাহলে দেখো এবার উভয় পক্ষে যদি আমি কিউব রুট করি, তাহলে কি আসবে, x/i সমান
এবার এককের ঘনমূল তিনটি কি কি? 1 ওমেগা ওমেগা স্কয়ার। এবার আই কে ওই পাশে পার করে দিব, x সমান আই আই ওমেগা স্কয়ার। এবার তোমার বলবে যোগফল নির্ণয় করো। একটা শর্ট ট্রিক্স হলো কি, যেটারই ঘনমূল তিনটি যোগফল নির্ণয় করতে বলো সবসময় 0 আসবে। কারণ তুমি যেভাবেই হোক যদি কোনোভাবে 1 আনতে পারো, তাহলে এখানে দেখো যোগফল নির্ণয় করবো কি আসবে, আই প্লাস আই ওমেগা স্কয়ার। আই কমন নিলে কি থাকবে, এটা মানে আমি নিজেও পারি 0, ঠিক আছে? তাহলে ঘনমূল তিনটা যোগফল কত? 0। তাহলে এই জিনিসটা বলো তো, a কিউব এর মান কতগুলো হবে সেটা কেমন বলো? কয়টা? তিনটা কি কি হবে বলো তো? এ ওমেগা স্কয়ার। সাবাস। এবার এটা বলো তো কয়টা হবে সেটাকে বলো? তিনটা। এবার কি কি হবে সেটা বলো? মাইনাস এ ওমেগা, ঠিক আছে? এবার তোমরা আমাকে এককে ঘনমূল তিনটা, আচ্ছা কোন বোর্ড মুছবো বলো? এককের যে ঘনমূল তিনটা আছে এই তিনটা মান বলো আমার। একটা 1, এটা আমি নিজেও জানি। পরেরগুলো বলো। এটা কি? আরেকটা কি? এটার মডুলাস কত? 3 4 মডুলাস 1, বুঝতে পারছো? 1। আর আর্গুমেন্ট কত? আচ্ছা আমার আর্গুমেন্ট দরকার, মান দরকার নাই। আর্গুমেন্ট গুলো বলো। এটার আর্গুমেন্ট কত? 0। এটার আর্গুমেন্ট কত? আমি জানি এটা 120 ডিগ্রি। এটার আর্গুমেন্ট কত বলো তো? বলো। যদি বলি মুখ্য আর্গুমেন্ট কত? -120 ডিগ্রি বা 240 ডিগ্রি, একই। কারণ আমি তোমাদেরকে আর্গুমেন্ট বলছি, মুখ্য আর্গুমেন্ট বলিনি। এবার দেখো তো, যাতে যদি আমরা প্লট করি, এই বিন্দুটার অবস্থান কোথায় হবে? 0 ডিগ্রিতে। এটার অবস্থান কোথায় হবে? 120-এ। এটার অবস্থান এই দিক থেকে 240 আসুক কিংবা এই দিক থেকে -120 জিনিস। তাহলে এই কোণটার মান কত? এই কোণটার মান কত? তাহলে এই কোণটার মান কত? আমি কোনটা মান চাইছি, -120 না কিন্তু 120 মান। এটা 120, এটা 120, তাহলে এটা কত? তাহলে এবার বলো তো এই জিনিসটা আসলে কি? 1, তারপর এটা কি ওমেগা না? আর ওমেগা স্কয়ার এই জিনিসটা কি? এককের ঘনমূল 3 আছে। যার কারণে দেখো এখানে যে 360 ডিগ্রি উৎপন্ন হয়েছিল সেটা কয় ভাগে ভাগ হয়েছে? 3 ভাগে ভাগ হয়েছে। যদি আমি বলি যে ফিফথ রুট অফ আই, তাহলে ফিফথ রুট অফ 1, তাহলে কয় ভাগে ভাগ হবে? প্রতি ভাগে থাকবে হলো 72 ডিগ্রি করে। এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এরকম হবে 1 2 3 4 5, এরকম 5 ভাগে ভাগ হবে। বুঝতে পারছো? প্রত্যেকটা মান কত হবে? 1 করেই হবে কিন্তু কিন্তু জটিল সংখ্যা হবে যেটা মানে আর্গুমেন্ট গুলো। এটার আর্গুমেন্ট কত? এখানে যেটা থাকবে, আচ্ছা এখানে যেটা সেটা 0, এটা জানি। এখানে যেটা থাকবে সেটার আর্গুমেন্ট কত হবে? 72 ডিগ্রি। এটার আর্গুমেন্ট কত হবে? 144 বা 2 × 72। এটার ক্ষেত্রে 3 × 72, এটার ক্ষেত্রে 4 × 72। তোমাদেরকে আজকে শুরুতেই শিখালাম কি আর্গুমেন্ট গুলা যোগ হয় θ1 + θ2 আর মডুলাস গুলা, বুঝতে পারছো? এখানে কিন্তু যোগ যোগ আকারে যাচ্ছে, 72 যোগ 72 যোগ 72, 72 গুণ 72 না কিন্তু, বুঝতে পারছো? তাহলে এবার আসলে আরেকটা ম্যাথ করি। কোন বোর্ড? এবার লেখো ফিফথ রুট অফ 32 সমান কত? প্রথমে আমরা বাংলা পদ্ধতি দিয়ে শুরু করি। x সমান ফিফথ রুট অফ 32। কি করবো? এটা 2^5 করে দিব। x^5 সমান কত? 32। 32 সমান আমরা জানি 2^5। তো আমাদের টার্গেট কি ছিল? ডান পক্ষ 1, তাহলে x/2 হোল টু দি পাওয়ার 5 সমান 1। তাহলে এবার দেখো এককের যদি আমরা পঞ্চমূল বের করতে পারি তাহলে এটা পাবো। এককের মানে ত্রিমূল বা তৃতীয় ঘাত বের করার সময় কি হয়েছিল? 1 ওমেগা ওমেগা স্কয়ার, তাই না? একটা সুন্দর লাইন ছিল না, 1 ওমেগা ওমেগা স্কয়ার। এটা ক্ষেত্রে লাইন থাকবে কিন্তু এখানে ওমেগা হবে না। কি হবে? ধরো
এক্স বাই টু পঞ্চমূল বের করার সময় আমরা বললাম একটা ওয়ান, কিউবের সময় একটা ছিল ওয়ান ওমেগা ওমেগা স্কোয়ার, সেখানে একটা ওয়ান, আরেকটা কি বললাম পি, আরেকটা পি স্কোয়ার, পি কিউব পি টু দি পাওয়ার 4, দেখো 5টা হয়ে গেছে। এবার হচ্ছে পি কি, আমরা ওমেগার সময় যেরকম বলতে পারছিলাম সেটা একটা মান দিয়ে বলতে পারছিলাম না, ওইখানে লেখা আছে। তাহলে পি কি, পি হচ্ছে 1 2 পাই বাই 5। আসো এটার মিনিং কি, এটার মিনিং হচ্ছে তোমাদের ক্যালকুলেটরে দেখবা, তোমাদের সাদা ক্যালকুলেটর কিংবা তুমি 991 এর সিরিজের গুলো ব্যবহার করো, কমপ্লেক্স মোড দিলে দুইটা মোড চলে আসে। কি মোড, এ প্লাস আইবি একটা, আরেকটা কি বলতো আর থিটা। এই দেখো এরকম করে থাকে, এখানে আর হচ্ছে মডুলাস, থিটা হচ্ছে আর্গুমেন্ট। এটা হচ্ছে অয়লারের ফর্মের মতো, বুঝতে পারছো? এটা দুই ভাবে প্রকাশ করা যায়, এক আর ই টু দি পাওয়ার আই থিটা, আরেকটা কি আর cos থিটা প্লাস আই সাইন থিটা। এই দুটো যে সমান, এটা জানো তো? হ্যাঁ, প্রমাণ জানো? প্রমাণ জানো না? প্রমাণ করে দিব না, বলেও লাভ নাই। এটা হচ্ছে তোমার ডিফারেন্সিয়েশন কারা কারা পড়ছো, হাত তোলো তো। প্রথমত এটা পড়ছো লিমিট, ওখানে মূল নিয়মে অন্তরীকরণ এটা ছিল না? মূল নিয়মে অন্তরীকরণের মধ্যে তোমরা কি ম্যাকলরিনের ধারা পড়ছো? ম্যাকলরিনের ধারা না বললে মূল নিয়মে কিভাবে পড়ছো? ম্যাকলরিনের ধারায় ই টু দি পাওয়ার আই এক্স, সরি ই টু দি পাওয়ার এক্স এর ধারা আছে, কজ এক্স এর ধারা আছে, সাইন এক্স এর ধারা আছে। এবার তুমি যদি কস থিটার ধারা বের করো, এক্স এর জায়গায় থিটা, আর সাইন থিটার ধারা বের করো, তার সামনে আই দাও, দেখবা এটা ই টু দি পাওয়ার আই থিটার মান বের হবে। বুঝতে পারছো? মানে ই টু দি পাওয়ার আই এক্স, এটা যে ধারা হবে সেই দুটো সেম হয়ে যাবে। বুঝতে পারছো? এটা করতে পারো, এখন না পরে পাশে যে করে মিলাই দিবা, ঠিক আছে? এটা হচ্ছে হলো ওইটার প্রমাণ যে আর ই টু দি পাওয়ার আই থিটা, আর করার দরকার নাই, আর এর মান 1 ধরলাম, তাহলে এটার প্রমাণ পেয়ে যাবা। বুঝতে পারছো? তাহলে এখানে কি আকার আসতেছে, এটা হচ্ছে মডিউলাস, আর এই থিটাটা কি আর্গুমেন্ট। এবং আজকে শুরুতে আমি বলছি আর্গুমেন্ট গুলো কিভাবে যায়, যোগ আকারে, আর মডিউলাস গুলা গুণ আকারে। তাহলে তাহলে দেখো এখানে কি স্কোয়ার দেওয়া হয়েছে, ওমেগা স্কোয়ার, ওমেগা আর ওমেগা স্কোয়ার, এই দুটো কল্পনা করো। এখানে কি হয়েছিল, আর্গুমেন্টের কথা চিন্তা করো জাস্ট। এখানে দেখো 120 ছিল না, ওমেগাতে 120 ছিল, এটা ধরো ওমেগা আর এটা ওমেগা স্কোয়ার, 120 ছিল। আর ওমেগা স্কোয়ারের ক্ষেত্রে কি হয়েছে, 2 গুণন 120 হয়ে গেছে। তো এইখানেও ঠিক তাই, কোথায় গেল, এই তো 2 পাই বাই 5 মানে 72 ডিগ্রি। এটার ক্ষেত্রে কত, 0, এটার ক্ষেত্রে কত বাড়বে 72, এটার ক্ষেত্রে, এটার ক্ষেত্রে, এটার ক্ষেত্রে 4 ইন্টু 72, তারপরে এবার 360 ডিগ্রি হয়ে যাবে, যেটা মানে হচ্ছে 0। হ্যাঁ, আর স্কোয়ার দেওয়ার কারণ কি, স্কোয়ার কিউব, এটা যদি পি এর মান যদি তুমি 1 বসাও, 1 এর উপর স্কোয়ার মানে কি 1 এর উপর কিউব মানে 1 টু দি পাওয়ার 4 মানে 1। বুঝতে পারছো? মডুলাস গুলা গুণ আকারে যাবে আর আর্গুমেন্ট গুলা যোগ আকারে চলে যেতে থাকবে। এবার তুমি যদি 2 কে ওই পাশে পার করে দাও, তাহলে দেখো কি আসে, x সমান 2, 2p, 2p স্কয়ার, 2p কিউব, 2p টু দি পাওয়ার 4, যেখানে p এর পরিচয়টা হলো মান 1 আর আর্গুমেন্ট হচ্ছে 2 পাই বাই 5। বুঝতে পারছো? তাহলে p স্কয়ারটাকে এভাবে প্রকাশ করে দিতে পারবা, এইভাবে p স্কয়ার হচ্ছে 1 4 পাই বাই 5 স্কয়ার, আর্গুমেন্টের ক্ষেত্রে যোগ হয়ে যাবে 2 পাই বাই 4 প্লাস 2 পাই বাই 4 মানে 4 পাই বাই 4। ঠিক আছে? আসো এবার একটা লগারিদমের ম্যাথ করা যাক। এটা মান নির্ণয় করো, লগ আই স্কোয়ার, লগ আই কিউব, লগ আই টু দি পাওয়ার 4, এরকম পুরো একটা দ্বারা চলে যায় লগ আই টু দি পাওয়ার 72। ঠিক আছে? এটা মান নির্ণয় করো। আগে আসো, লগারিদমের একটা রুল আছে, কি রুল, পাওয়ার হিসেবে যেটা থাকে সেটা করে আসে, সামনে চলে আসে। তাহলে ধরো আমি যদি লগ আইটা কমন নেই, তাহলে এখানে কত আসবে, 2 প্লাস বলো 3 প্লাস 4, এরকম করে চলে যেতে থাকবে কত পর্যন্ত,
72 পর্যন্ত। এবার তোমরা বলো 9 10 এ তোমাদের সমান্তর ধারা অধ্যায় ছিল, সকালে বেচারও ছিল। লগ আই ইন্টু, এবার সমান্তর ধারার সূত্র থেকে বলো তো কি সূত্র ছিল? n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। n এর মান কত এটা বলো না, বলো 71। 2 থেকে শুরু হয়েছে, দেখছো 2 থেকে শুরু হওয়ার কারণে 71 বাই 2। এ কত 2, n এর মান 72, n এর মান 71, 70 ইন্টু ডি কত 1। এটা ক্যালকুলেশন করে বলো তো। আমি ক্যালকুলেশন ছাড়াই পারবো, আমার এখানে লেখা আছে তাই পারবো। 2627, বুঝতে পারছো? তাহলে লগ আই ইন্টু কত হবে 2627। এবার লগারিদমের রুলটা আরেকবার, কি রুল? সামনে থাকলে সেটা কই যায়, উপরে যায়। লগ আই টু দ্য পাওয়ার 2627। লগারিদমের নিয়ে অনেক পড়ছো, এবার জটিল সংখ্যার নিয়ম পড়ো। আই টু দ্য পাওয়ার 4 মানে কত? আই টু দ্য পাওয়ার 8 মানে কত? আই টু দ্য পাওয়ার 4n এটা মানে কত? তাহলে এটাকে 4n এর একটা উৎপাদকের মতো করে করো তো, মানে 4n প্লাস ধরো কিছু একটা। তাহলে এখানে কত ভাগশেষটা কত হবে? এই 2627 কে যদি তুমি 4 দিয়ে ভাগ করো, ভাগশেষ কত? 3। কিভাবে? এই যে 27 একক আর দশক মিলে যে অঙ্কটা সংখ্যাটা, সেটাকে 4 দিয়ে ভাগ করলে যে ভাগশেষ থাকবে সেটাই ভাগশেষ। তাহলে এটাকে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত? 3। তাহলে লগ আই টু দি পাওয়ার 3। তোমরা এটা করে দেখতে পারো। আই টু দি পাওয়ার 2627 ক্যালকুলেটরে করলে কত আসবে? মাইনাস আই। মাইনাস আই মানে কি? আই কিউব। এখানে একটা সতর্কীকরণ আছে, মাইনাস আই লেখা যাবে না। কেন? লগ মাইনাস মান নিবে না, যার কারণে এখানে কিন্তু লগ আই স্কোয়ার, লগ মাইনাস আই না। এই প্রশ্নটা ইনফ্যাক্ট ভ্যালিড না। কারণ কি? এখানে আই স্কোয়ারের একটা, আই স্কোয়ার কিন্তু জটিল সংখ্যা না, আই স্কোয়ার কি বাস্তব সংখ্যা। জটিল সংখ্যা বটে বাট একটা বাস্তব সংখ্যা। কিন্তু এখানে সেই বাস্তব সংখ্যাটা বসালে এটা কি ভ্যালিড হবে? মোটেও ভ্যালিড হবে না। কিন্তু এই অঙ্কটা দিছে এই কারণে যে তুমি এইটুকু পারো কিনা, এটা একটা। এখানে তুমি যে 9 10 এটা পড়ে আসছো কিনা, এটা একটা। আর কি? এই যে এইটা একটা। এই তিনটা ম্যাথকে একসাথে করে দেওয়া হয়েছে, বুঝতে পারছো? তাহলে এখানে কি করা লাগবে? মাইনাস আই যদি না বসাতে পারো, এই 3 কে সামনে টানিয়ে নিয়ে চলে আসো। 3 log, this is the answer. আচ্ছা, তোমরা কেতাবউদ্দিন স্যারের বই করো না, এরকম কে কে আছো? সাবাস। এবার কেতাবউদ্দিন স্যার একটা ম্যাথ দেখো, তোমাদের বই 9 এর জি নাম্বার ম্যাথ। দেখো তো মনে পড়ে নাকি? আমি লিখতে গেলে অনেক সময় লাগবে, বলি হ্যাঁ, তোমরা লেখো কিংবা মনে করার চেষ্টা করো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 1 হলে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 1 হলে 1 মাইনাস আই এক্স 1 প্লাস আই এক্স সমান এ মাইনাস আই বি। এখানে এক্স এর একটি বাস্তব মান রয়েছে। এই ম্যাথের কথা মনে পড়ে? কিভাবে করতা সেটা মনে পড়ে? সেটা মনে থাকা লাগবে। এখন এখানে সকালে বেশি কি কি বললো, মডুলাস আর্গুমেন্টে করা, আমি ওটা জীবনেও শিখিনি। আরেকটা পদ্ধতি ছিল তোমার ওই যে ক্রস গুণন করে করা আছে, বুঝছো? তোমরা কি নামে করছো আমি জানি না, আমার কাছে একটা নাম সহজ মনে হতো, এখন তোমাদের সেটা দেখাবো। 1 মাইনাস আই এক্স 1 প্লাস আই এক্স সমান এ মাইনাস আইবি, তাই না? প্রথমে আমি এটা উল্টাবো। এরপর কি করবো বলো তো? এরপর আমাদের খুব ইচ্ছা হয় একটা জিনিস করার, কি সেটা? অনুবন্ধিত গুণ করা, তাই না? এটা সেখানে করা যাবে না। এখানে করা লাগবে কি? যোজন বিয়োজন। কারণ তোমার প্রশ্ন কি ছিল? এক্স এর একটি বাস্তব মান এটাকে সিদ্ধ করে, তাই না? তাহলে তোমাকে কি লাগবে? এক্সাক্ট এক্স জিনিসটা লাগবে, তাই না? এক্স দরকার হলে এখানে তোমাকে যোজন বিয়োজন করলে তুমি 2x পাবা, আর নিচে পাবা 2, 2 2 কেটে দেয় এক্স পাবা, বুঝতে পারছো? যোজন বিয়োজন করো তো দেখি। এরকম আছে?
কাটো। কি আসলো উপরে? নিচে। এবার তোমাদের অনেকক্ষণ থেকে যেটা ইচ্ছা ছিল অনুবন্ধীতে গুণ করবা, এরপর আমরা সেটা করব। এখনো না, আরেক লাইন পর। এই দেখো 2 2 কাটা। তাহলে কি আসলো এই পাশে? বাম পক্ষে কি আসলো? 1/ix, তাই না? উল্টাই দেব। ix সমান কি হবে এখান থেকে বলো? এটা উল্টাই দিলে হচ্ছে 1 মাইনাস a প্লাস ছিল, হ্যাঁ ib, ডিভাইডেড বাই 1 প্লাস a মাইনাস ib। এবার তোমাদের ইচ্ছা অনুযায়ী আমি কাজ করব। কি সেটা? অনুবন্ধীতে গুণ করা। 1 মাইনাস a প্লাস ib ইন্টু 1 প্লাস a প্লাস ib। দেখো তো পারছি কিনা? হয়েছে? এবার উপরে দেখো কাটাকাটি যায়। কি কি কাটাকাটি যায়? এ এ কাটে, আইএবি কাটে, ঠিক না? আর কি কি কাটে বলো তো? আপাতত কিছু কাটে না। উপরে দেখো কি আছে? 1। তারপরে আইবি কয়টা? প্লাস 2 আইবি মাইনাস এ স্কোয়ার, এটা মানে মাইনাস বি স্কোয়ার। তাহলে আমি যদি মাইনাসটা কমন নিয়ে নিই তাহলে এটা লিখতে পারি, পারি তো? আর নিচে কি হয়? 1 প্লাস এ স্কোয়ার প্লাস 2a, আর এইটুকুর মানে কি? প্লাস বি স্কোয়ার। সাবাস। যদি এটা হয়, দেখো আমার শর্ত কি ছিল? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 1, তাহলে এইটুকুর মান এই 1 আর 1 কাটা। এখানে দেখো একটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, তাহলে ওপরে কি থাকলো? 2ib, আর নিচে 2 প্লাস 2a, সব 2 গুলো বের করে দেব। ib 1 প্লাস a। এবার দেখো এই জিনিসটা কিসের মান? ix এর মান। তাহলে x এর মান কত বলো তো? x সমান, ঠিক আছে? তোমরা কোন প্রসেসে করছো? হ্যাঁ, এই প্রসেসেই। সাবাস, তোমরা অনেক অ্যাডভান্স। জটিল সংখ্যা থেকে অঙ্ক করতে গেলে যদি আমি ধারণ অঙ্ক না করাই, গিল্টি ফিল হয়। আসলে ধারা থেকে একটা ম্যাথ করাই। এই ম্যাথ লেখো 1 প্লাস x প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার n সমান পি নট প্লাস p1x p2x স্কোয়ার। এটা হচ্ছে তোমার ধারা। এবার তোমার প্রশ্ন 3টা। p0 প্লাস p3 প্লাস p6 প্লাস এই ধারার মান 3 টু দি পাওয়ার n মাইনাস 1। 2 নম্বর প্রশ্ন p1 প্লাস p4 প্লাস p7 প্লাস এই ধারাটার মানও 3 টু দি পাওয়ার n মাইনাস 1। 3 নম্বর হচ্ছে p2 p5 p8 এই ধারাটার মানও 3 টু দি পাওয়ার n মাইনাস 1। বুঝতে পারছো? এটা হচ্ছে প্রশ্ন, বোঝার মতো কিছু নাই। বোঝার জিনিস হলো এইবার প্রথমে দেখো আমি এটা জানি, কি জানি? 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে 0। তাহলে এখানে আমি x এর মান কি ধরলে সুবিধা হয়? 1 ধরলে সুবিধা হয়, ওমেগা ধরলে সুবিধা হয়, ওমেগা ধরলে সুবিধা হয়। তাহলে যখন 3টা পদ আছে, এক ঘাত করে বাড়ছে না? এখানে x এর পাওয়ার 0, এখানে 1, এখানে 2, এবং এক ঘাত করে যখন বাড়ছে এবং 3টা পদ, তখন কি কি ধরলে সুবিধা?
1 ওমেগা ওমেগা স্কয়ার যদি এরকম থাকতো 1 প্লাস x টু দি পাওয়ার n কিংবা 1 মাইনাস x টু দি পাওয়ার n, এক্ষেত্রে মনে রাখো i ধরলে সুবিধা, i কিংবা মাইনাস i ধরলে সুবিধা। কেন? 1 প্লাস i ইন্টু 1 মাইনাস i, এটা মান কত? খুবই সুন্দর একটা মান 2। বুঝতে পারছো? তাহলে যদি দুইটা থাকে তখন কি হয়, i কিংবা মাইনাস i ধরলে সুবিধা হয়। বেশিরভাগ প্রমাণগুলো এরকমই থাকবে। এবার ধরো চারটা পদ আছে, 1 প্লাস x প্লাস x স্কয়ার প্লাস x কিউব, এটা টু দি পাওয়ার n আছে। এবার কি ধরলে সুবিধা? i কিংবা মাইনাস i ধরলেই সুবিধা, কারণ যদি i বসাও দেখো কি আসে, এটা মান 0। বুঝতে পারছো? তো চারটা থাকলে কি ধরলে সুবিধা? i মাইনাস i যেটা লাগে। তারপরে তিনটা থাকলে ওমেগা দিয়ে কাজ, দুইটা থাকলে আপনার i মাইনাস i দিয়ে কাজ। তো আসলে এখানে তিনটা আছে, তাহলে আমাদেরকে কাজ করা লাগবে 1 ওমেগা আর ওমেগা স্কয়ার, এই তিনটা দিয়ে। তো প্রথমে আসো 1 বসাই। 1 বসাইলে এই পাশে কি আসবে? বাম পক্ষ, বাম পক্ষ বলছি 3 টু দি পাওয়ার n, আর ডান পক্ষ সব x গুলো নাই। এটা ধরো 1 নম্বর সমীকরণ। এবার সে 2 নম্বর সমীকরণ কি বসাবো? ওমেগা বসাবো। ওমেগা বসালে এইটুকুর মান কত আসবে? 0। আর এই পাশে p0 প্লাস p1 ওমেগা p2 ওমেগা স্কয়ার p3 ওমেগা কিউব p4 ওমেগা টু দি পাওয়ার 4, এরকম ভাবে যাইতে থাকবে। 2 নম্বর ইকুয়েশন। এবার 3 নম্বরে কি বসাবো? ওমেগা স্কয়ার। তাহলে বাম পক্ষ কত হবে? 1 ওমেগা স্কয়ার ওমেগা টু দি পাওয়ার 4। ধরো এটা ওমেগা টু দি পাওয়ার 4 মানে কি? ওমেগা। তাহলে 1 ওমেগা স্কয়ার ওমেগা, এই তিনটা যোগফল আবারও 0। তাহলে ডান পক্ষ কি হবে? p0 p1 ওমেগা স্কয়ার p2 ওমেগা টু দি পাওয়ার 4, তার মানে p3 এর সাথে ওমেগা টু দি পাওয়ার কত হবে? হ্যাঁ, p4 এর সাথে 8 ওমেগা টু দি পাওয়ার 8 মানে কি? 8 মানে হচ্ছে ওমেগা স্কয়ার। বিশ্বাস হয় না? p5 এর সাথে কত হবে তাহলে? 10 10 মানে কি? ওমেগা। তিনটা ইকুয়েশন। এবার আমি প্রমাণের দিকে তাকাই। প্রমাণে প্রথমে কি আছে? p0 p3 p6, এই তিনটা পদ আছে, মানে এই পদগুলো আছে, তিন গুণিতক গুলো আছে, তাই না? তাহলে যদি তাই হয় তাহলে দেখো আমার কি লাগবে? p0 টাকে আলাদা হিসেবে লাগবে, p3 টাকে লাগবে। তাহলে জাস্ট আমি যদি সিম্পলি 1 2 আর 3 যোগ করে দিই, বাম পক্ষে কি আসবে? 3 টু দি পাওয়ার n, আর ডান পক্ষে p0 এর সাথে কি হবে? 1 1 1 কত? 3। p1 এর সাথে কি হবে? এখানে 1, এখানে ওমেগা, এখানে 1 প্লাস ওমেগা স্কয়ার, মানে p2 এর সাথে কি হবে? 1 ওমেগা স্কয়ার ওমেগা 0। p3 এর সাথে কি হবে? 3। p4 এর সাথে, p5 এর সাথে, এরকম ভাবে চলতে থাকবে। তাহলে 3 টু দি পাওয়ার n সমান, দেখো এটা নাই, এটা নাই, এটা নাই, ও এটা 0 দেইনি, ইনটু 0, এটা নাই। তাহলে থাকলো কি কি? 0 থাকলো, 3 থাকলো, 6 থাকবে, 9 থাকবে, এরকম ধারা তৈরি হয়ে গেছে। যদি আমি 3 কমন নেই তখন দেখো ডান পক্ষ চলে আসছে প্রমাণের, আসছে না? এবার এই থিটাকে এই পাশে পার করে দিলে কি হবে? n-1 বুঝা গেল? এবার সে 2 নম্বর প্রমাণের ক্ষেত্রে 2 নম্বর প্রমাণ কি বলছে? 1 যুক্ত পদ থাকবে, 4 যুক্ত পদ থাকবে, 7 যুক্ত পদ থাকবে। পরেরটুকু পরে, আগে 1 যুক্ত পদগুলো আমার দরকার। তাহলে ঠিক এরকম করে চিন্তা করো, এখানে যখন 0 পদগুলো ছিল তখন এর সাথে গণিতক কত ছিল? 3।
তাহলে এখানে যখন 1 যুক্ত পদ লাগবে তখন p1 এর গুণিতক কত হওয়া লাগবে? 3 হওয়া লাগবে। 3 হওয়ার জন্য এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা আসবে, তাই না? যদি আসতে হয় তাহলে এখানে কি দিয়ে গুণ করতে হবে? এখানে যা আছে তাই। এখানে কি দিয়ে গুণ করতে হবে? ওমেগা স্কয়ার। এখানে তাহলে দেখো অপারেশনটা 1 প্লাস 2 ইন্টু ওমেগা স্কয়ার 3 ইন্টু ওমেগা। যদি করি বাম পক্ষ কি হবে? 3 টু দি পাওয়ার n। ডান পক্ষে p নট এর সাথে কি কি থাকবে খেয়াল করো। এখানে 1 আছে, এখানে যখন তুমি ওমেগা স্কয়ার দিয়ে গুণ করছো তাহলে কি আছে? ওমেগা স্কয়ার। এখানে যখন তুমি ওমেগা স্কয়ার দিয়ে গুণ করছো কি আছে? ওমেগা টু দি পাওয়ার 4 বা ওমেগা। তাহলে p নট এর সাথে টোটাল 1 প্লাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা, তার মানে 0। p1 এর সাথে কত থাকবে? 3, কারণ এখান থেকে একটা 1 ফ্রি পাইছি। এখানে ওমেগা স্কয়ার দিয়ে গুণ করে ওমেগা কিউব আসছে, আর এখানে ওমেগা দিয়ে গুণ করার কারণে ওমেগা কিউব আসছে। তো তাহলে p1 এর সাথে 3। p2 এর সাথে কি থাকবে দেখো তো, ওটা দেখে বলো না, এখান থেকে বলো। এখান থেকে 1 পাইছো, এটা ওমেগা স্কয়ার দিয়ে গুণ করার কারণে ওমেগা টু দি পাওয়ার 4 মানে ওমেগা পাইছো, আর এখানে ওমেগা দিয়ে গুণ করার কারণে ওমেগা স্কয়ার পাইছো, তার মানে 0। তাহলে দেখো এরকম করে চলতে থাকবে। 3 টু দি পাওয়ার n সমান p0 9, 9 কি আছে? p1 into 3, তারপর p4 into 3, p7 into 3। যদি 3 কমন নাও তাহলে কি আসবে? আমার সুবিধা আছে, আমি সুবিধা নিচ্ছি, নিলাম। তাহলে n-1 হবে না? ওটার মতো। তাহলে এবার বলো তো, আমার 3 নম্বর প্রমাণ করার জন্য এইরকম একটা অপারেশন করা লাগবে, সেটা কি বলো? একজন বলো, তুমি বলো। এখানে কি অপারেশন করা লাগবে? এরকম একটা অপারেশন করে আমি 3 নম্বর প্রমাণটা পাবো, সেটা কি? 1 প্লাস 2 ইন্টু ওমেগা 3 ইন্টু ওমেগা স্কয়ার করলে পাবো না? এটা করে দেওয়া লাগবে আবার। তাহলে মুসলাম ওই বোর্ড। এটা অ্যাডমিশনে এগুলা আসবে। এই যে ধারা পড়ালাম, এটা তোমাদের কেতাবউদ্দিন স্যারের 16 নম্বরে এরকম ধারা আছে। তোমরা বইয়ের অঙ্ক করো না? করো না? সাবাস। বইয়ের অঙ্ক না করে কারা কারা ইঞ্জিনিয়ারিং এর স্বপ্ন দেখতেছ? দেখো না, পরে স্বপ্ন ভঙ্গ হলেই কষ্ট বাবা। এবার দেখো, জটিল সংখ্যা থেকে কেতাবউদ্দিন স্যারের বইয়ে আরো অনেকগুলো ম্যাথ আছে, তার মধ্যে একটা উল্লেখযোগ্য হলো সঞ্চার পথ। সঞ্চার পথে অনেকগুলো ম্যাথ আছে না? আসো আমরা সঞ্চার পথ চিনি। z প্লাস a সমান z প্লাস b। এখানে z সমান হচ্ছে x প্লাস iy। বলো এটা সঞ্চার পথের সমীকরণটা কি? আকার কি, সরি আকৃতি কি? অপশন দিই। সরল রেখা, বৃত্ত, পরাবৃত্ত, অধিবৃত্ত, উপবৃত্ত। সরল রেখা। এ পাশে সবাই সরল রেখা, এ পাশে ওই পাশ সবাই সরল রেখা। আচ্ছা তাহলে সরল রেখা, সবাই যখন বলতেছে তাহলে সরল রেখা। এটা প্রমাণ করে দেওয়া লাগবে। এক্স প্লাস আই যদি বসাও, এক্স প্লাস এ হোল স্কয়ার, আর হলো আচ্ছা করেই দিই, এক্স প্লাস এ হোল স্কয়ার প্লাস বলো তো কি ওয়াই স্কয়ার। এই পাশে এক্স প্লাস বি হোল স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এখান থেকে যাবে এক্স স্কয়ার আসবে, কেটে যাবে, ওয়াই স্কয়ার গুলা কেটে যাবে, এক্স ওয়াই যুক্ত পদ থাকবে না। সরলরেখার সমীকরণের বৈশিষ্ট্য কি ছিল? এক্স এর পাওয়ার 1, ওয়াই এর পাওয়ার 1, হ্যাঁ, কিন্তু এক্স ওয়াই গুণ আকারে থাকবে না, এক্স ওয়াই আকারে থাকবে না। আর কি, এক্স এর পাওয়ার 1 ওয়াই নাই এরকম হতে পারে, ওয়াই এর পাওয়ার 1 এক্স নাই এরকম হতে পারে। তো সরলরেখার সমীকরণের শর্ত হলো এই কয়েকটা, বুঝতে পারছো? তাহলে এটা কি সরলরেখার সমীকরণকে ইয়ে করবে, স্যাটিসফাই করবে? অবশ্যই করবে। এক্স স্কয়ার কেটে যাবে, ওয়াই স্কয়ার কেটে যাবে, এক্স ওয়াই যুক্ত পদ নাই, তো এটা একটা সরল রেখা। আসো, z প্লাস a সমান k,
এটা সঞ্চয়পত্রের সমীকরণটা কি আকৃতি বলো, এবার থেকে বলো। হ্যাঁ, বৃত্ত। আচ্ছা প্যারাবোলা, এই পাশ থেকে বৃত্ত, ওই পাশে বৃত্ত, বেশিরভাগ বৃত্ত বলছে, কিছু করার নাই। যদি করো তাহলে কি হয়, এক্স প্লাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই সমান, এই তো ভুল বললাম, কে স্কোয়ার। এটা একটা বৃত্তের সমীকরণ। বৃত্তের সমীকরণের বৈশিষ্ট্য কি, সরলরেখার সমীকরণের মতো বৃত্তের সমীকরণের বৈশিষ্ট্য আছে, এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার এই দুইটা সহগ সেম থাকবে, এক্স ওয়াই যুক্ত পদ থাকবে না। আর কি, আর কিছু না, এই দুইটাই আপাতত, এই দুইটাই। বৃত্তের অধ্যায় পড়তে গেলে আরেকটা শব্দ পাবা, সেটা পরে। তাহলে এখানে দেখো তো, এক্স স্কোয়ারের সহগ কত হবে, 1, ওয়াই স্কোয়ারের সহগ 1 আসি, এক্স ওয়াই যুক্ত পদ আছে, তাহলে এটা একটা বৃত্তের সমীকরণ। আসবে আরেকটা, az প্লাস কে ওয়ান সমান bz প্লাস কে টু। এই কে মানে হচ্ছে ধ্রুবক। এবার হলো এটা সঞ্চয়পদের সমীকরণ কি, ওই পাশ থেকে প্যারাবোলা, এই পাশ থেকে, হ্যাঁ বলো কিছু। আচ্ছা ওই পাশ থেকে প্যারাবোলা হাইপারবোলা দুটাই বলছে, এই পাশ থেকে বলো। হ্যাঁ, দুইটা মাঝামাঝি কিছু একটা, ওই পাশ থেকে। হ্যাঁ, ওটা বোঝা যাচ্ছে না। বৃত্ত, কারণ কি, এ জেড এটা প্রমাণ দেখো, এ জেড মানে কি, এক্স প্লাস এ ওয়াই আই প্লাস কে ওয়ান। ঠিক আছে তো, আমি ভুল করলাম, ভুল ধরাই দিও। bx প্লাস বিওয়াই প্লাস কে টু। এবার তুমি মডুলাস বের করো, কি আসবে, ax প্লাস কে ওয়ান হোল স্কোয়ার প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার। ঠিক আছে তো, bx প্লাস কে টু হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। স্কোয়ার করে দিছি একবারে, মডুলাস তো এই জিনিস ছিল না, ওটা একবার তুলে দিছি। তাহলে দেখো এখানে এক্স স্কোয়ারের সহগ এটুকুতে কত, এ স্কোয়ার, তাই না, করি এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ব্লা ব্লা। এপাশে কি হবে, বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ব্লা ব্লা। দেখো এক্স স্কোয়ারের তাহলে টোটাল সহগটা কত হবে, টোটাল বলো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সাবাস, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এক্স স্কোয়ারের সহগ। ওয়াই স্কোয়ারের সহগ কি হবে বলো তো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবারে পুরোটা জিনিস থেকে দেখো তো, এক্স ওয়াই যুক্ত কোনো পদ আছে, নাই, তাহলে বৃত্ত। এটা মুছে দিলাম। এবার সবচেয়ে সুন্দর ইকুয়েশনটা, এটা সঞ্চয়পদ কি, এবার সবাই মিলে বলো, তিনটা আলাদা আলাদা শোনার দরকার নাই। এটা একটা, কে বললো বিন্দুবৃত্ত, কে বললো, কে বলছে হাত তোলো। জেড মানে কি, এক্স প্লাস আই ওয়াই, জেড প্রাইম মানে এক্স মাইনাস আই ওয়াই, এ মানে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার না, সমান 0। এটা একটা বিন্দু ভিত্তির ইকুয়েশন। কে বলছে, আমি তাই জানতে যাচ্ছি। সাবাস সাবাস। এখন বলো বিন্দুবৃত্ত জিনিসটা কি। বিন্দুবৃত্ত হচ্ছে এমন একটা বিন্দু যার কেন্দ্র, বৃত্ত যার কেন্দ্র আছে বাট কোনো ব্যাসার্ধ নাই, মানে ব্যাসার্ধ হচ্ছে 0, তো কেন্দ্রটাই হচ্ছে সেই বিন্দুবৃত্ত। বুঝতে পারছো, এটা হচ্ছে সেই বিন্দুবৃত্তির ইকুয়েশন। এই যে বলছে তাকে ধন্যবাদ। জেড মাইনাস এ প্লাস জেড মাইনাস বি সমান কে ওয়ান। এটা আমাকে প্রমাণ করে দিতে বলো না, 17 মিনিট আছে, 117 মিনিট হলেও এটা প্রমাণ করা কঠিন।
দেখো কি আছে, জেড থেকে একটা ধ্রুব সংখ্যা বিয়োগ, ধ্রুব এবং বাস্তব সংখ্যা বিয়োগ, আবার এখানেও তাই, কিন্তু এইখানে দেখো চিহ্নের একটা চেঞ্জ আছে। তুমি কি আন্দাজ করতে পারো এই বিন্দুবৃত্ত এই দুটো কিসের ইকুয়েশন? এগুলো কিসের ইকুয়েশন পারবা? একটা সাবাস, শুনতে পাইনি যদিও, বাট বুঝতে পারতেছি অধিবৃত্ত বলতেছে, অধিবৃত্ত বলছে, এটা শুনছি, এটা অধিবৃত্ত। এইটা উপবৃত্ত। এবার দেখো এই দুটা পার্থক্য কি, এই সবাই একটু মনোযোগ দাও, সময় কম। এখানে একটা প্লাস আছে, এখানে মাইনাস আছে, এটা একটা পার্থক্য। দ্বিতীয় পার্থক্য কি, এখানে এ আর বি এর পার্থক্যটা কে এর চেয়ে ছোট, তাহলে উপবৃত্ত, আর এখানে এ আর বি এর পার্থক্যটা কে এর চেয়ে বড়, তাহলে অধিবৃত্ত। বুঝতে পারছো? জটিল সংখ্যা থেকে আরো দুইটা ম্যাথ আছে। আচ্ছা একটা, আচ্ছা এই যে বইয়ের ম্যাথ একবারে করবা, 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, 1 minus omega square plus omega to the power 4, 1 minus omega to the power 4 plus omega to the power 8, 1 minus omega to the power 8 plus omega to the power 16। এটা একদম হুবহু তোমাদের বই থেকে তুলে নিয়ে আসছি। বলো অ্যান্সার কত? হ্যাঁ, এর আগে কে জানি -16 বললো, তাক মারো। 1 প্লাস ওমেগা স্কোয়ার, তার মানে কি মাইনাস ওমেগা, তাহলে মাইনাস ওমেগা দুইটা মিলে -2 ওমেগা। এখান থেকে কি আসবে বলতো? -2 ওমেগা স্কোয়ার। সাবাস, কারণ একটা মাইনাস ওমেগা স্কোয়ার আছে, আর এই দুটো মিলে আরেকটা মাইনাস ওমেগা স্কোয়ার আসবে। এখানে এটা রিপিট হবে -2 ওমেগা। এটা সহজ অঙ্ক, খুব দ্রুত করলাম। হ্যাঁ, তাহলে দেখো মাইনাস কয়টা? চারটা, চারটা মাইনাস মিলে প্লাস, 2 কয়টা? চারটা, আর ওমেগা কতগুলা? 6টা। দেখো এটা মান 2 to the power 4 মানে 16। এবার আছে জটিল সংখ্যা লাস্ট ম্যাথ। এককের লেখো, প্রশ্ন লেখো কুইক। এককের ঘনমূল 3টি দ্বারা এককের ঘনমূল 3টি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত? লিখতেছো? এককের ঘনমূল 3টি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত? বলো এককের ঘনমূল 3টা কি কি? এই তো জানি তো, বাঙালি না, 1 ওমেগা ওমেগা স্কয়ার। মান বলো, মান মান, আমি ক্ষেত্রফল চাইছি, এখন মান লাগবে। 1, আরেকটা কত? এটা কার্টেসিয়ান স্থানাঙ্ক বলো 1 এর, 1,0। এইটা কার্টেসিয়ান স্থানাঙ্ক বলো -12√3/2। এইটা কার্টেসিয়ান স্থানাঙ্ক বলো -12√3/2। ঠিক আছে, এবার যারা সরলরেখা পড়ছো তারা মনে করে দেখো 3টা বিন্দু আছে, এদের দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল পারবা কিনা? এবার যারা সরলরেখা পড়ো নেই তারা দেখো নির্ণয়ের মাধ্যমে করবো। নির্ণয় তো পড়ছে সবাই, আসো। প্রথমে 1 1 1 একটা সারি পুরোটা ব্লক কি দিয়ে? 1 দিয়ে। আরেকটা সারিতে ভুজগুলা দিয়ে ব্লক করব। কি আছে ভুজ? 1 -12 -12। আরেকটা সারি কোটিগুলা দিয়ে ব্লক করব। কি? 0√3/2 -√3/2 আর সামনে একটা হাফ। এবার এটা মান নির্ণয়। এবার বলো কারা কারা ক্যালকুলেটর দিয়ে এটা মান নির্ণয় করতে পারো না? পারো না? যারা পারে অবশ্যই তাদের থেকে শিখে নিবা। আমার কাছে, আমার পক্ষে এখন সম্ভব না তোমাদেরকে একজন একজন করে ক্যালকুলেটর ধরে ধরে শেখানো। না, ক্যালকুলেটর আমি কিভাবে করবো? আমি তো ক্যালকুলেটর আনিও নি। 991EX ক্যালকুলেটর আছে, ওটা দিয়ে যারা পারে তাদের থেকে শিখে নিবা। আমি পারি, কিন্তু তাহলে পর ক্লাসের পর। এটা একটা প্রসেস। ক্যালকুলেটর দিয়ে আরো 3টা জিনিস শিখবা। কি কি? বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়। এই শোনো, বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় এটা ক্যালকুলেটর দিয়ে করা যায় ডাইরেক্ট। ম্যাট্রিক্সের গুণন ক্যালকুলেটর দিয়ে করা যায়। বুঝতে পারছো?
এই জিনিসগুলো শিখে রাখবা, এই তিনটা জিনিস শিখবা, তাহলে তুমি আমার সাথে ছুটি পর দেখা করো। এটা একটা ক্ষেত্রফল। আর যারা সরলরেখা পড়ছো তারা আরেকটা প্রসেস জানবা, কি সেটা? ক্রস করে করে পড়া। 1 0 মাইনাস হাফ রুট 3/2, আবার মাইনাস হাফ মাইনাস রুট 3/2, আবার 1 0, এরকম করে করছিল না যারা সরলরেখা পড়ছো? এবার কি হয়, এটা 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 এই তিনটার গুণফল যোগ বিয়োগ এই তিনটার গুণফল, তাই না? সো যারা সরলরেখা পড়েনি তাদের জন্য এই প্রসেস, আর যারা সরলরেখা পড়ছো তাদের জন্য এই প্রসেস। ইনফ্যাক্ট এটাই এটা, এখান থেকে এক লাইন তোমার বিস্তার করছে করে এই জিনিসটা আনছে, বুঝতে পারছো? অফিসিয়ালি জটিল সংখ্যা শেষ করলাম। যদি সময় পাওয়া যায় আরেকটা অঙ্ক করাবো। হ্যাঁ, মান আমার মুখস্থ নাই, না মুখস্থ নাই। ম্যাট্রিক্স 5 মিনিট পড়াবো। লেখো, ম্যাট্রিক্স থেকে 3 ধরনের প্রশ্ন আছে। 1 নম্বর টাইপ লেখো, XYZ এর মান নির্ণয়। XYZ এর মান নির্ণয়, ব্র্যাকেট দিয়ে লেখো ক্রেমার্স রুল। এটা জানো না ক্রেমার্স রুল? এই ধরনের অঙ্কগুলো আছে যে ক্রেমার্স রুলের মাধ্যমে কিংবা ক্রেমার্স রুল না করে নির্ণায়কের মাধ্যমে, ম্যাট্রিক্সের মাধ্যমে XYZ এর মান নির্ণয়। এবার হচ্ছে 2 নম্বর ক্যাটাগরি, এটা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স। দেখছো 2 নম্বর বিপরীত ম্যাট্রিক্স। বিপরীত ম্যাট্রিক্স দিয়ে অনেক হাঙ্গামা করতে হয়, এটা হচ্ছে 2 নম্বর টাইপ। তারপরে আসো 3 নম্বর টাইপ, নির্ণায়কের প্রমাণ। এটা কঠিন না? কিতাবউদ্দিন স্যারের বইয়ে প্রথম অধ্যায় দ্বিতীয় মানে IB অধ্যায়ে সম্ভবত 1 থেকে 7 পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক হলো প্রমাণ। এবার তোমাদের সবার প্রতি একটা উপদেশ, সেটা কি? বইয়ের সবগুলো এই প্রমাণ নোট করতে হবে। মেয়েরা যেরকম মনে করো নীল কালি, লাল কালি, সাদা কালি সবকিছু দিয়ে একটা নোটের মতো করে না সুন্দর করে, ওই রকম ভাবে করবা। কারণ এই জিনিসগুলো হচ্ছে তোমার ইনস্ট্যান্ট মাথায় আনতে হবে। প্রশ্ন একটা দিল, তুমি অনেকভাবে চেষ্টা করলা, তারপর মিলালা, এত সময় তোমাকে দিবে না। ম্যাথ অলিম্পিয়াড না এটা। তোমার পরীক্ষা হলো HSC, তোমার পরীক্ষা হলো অ্যাডমিশন। এখানে তোমার সময়, যেমন আজকে ইয়ে দিছো না, কুইজ দিছো না, তোমার যদি বলা হতো আধা ঘন্টা না 1 ঘন্টা, তুমি কিন্তু অনেকগুলো অঙ্ক বেশি পারতা। এরকম করে তোমার পরীক্ষা দিয়ে দিয়ে একটা কাজ করা লাগবে, সেটা হচ্ছে তোমার হাত সেট করে আনা লাগবে। প্রশ্ন দেখে জানি তোমার মনে পড়ে, আমাকে এইভাবেই করা লাগবে। নির্ণায়কের এই প্রমাণগুলো হচ্ছে এটাই, তোমাকে একবারে সিলেক্ট করতে হবে আমি কোন ভাবে করবো। এই একটাই প্রসেস আছে, সেটাই হিট করতে হবে। বুঝতে পারছো? এটা কিভাবে হবে? বারবার প্র্যাকটিসের মাধ্যমে। আমি তো বলতেছি না তুমি সারা জীবন প্রতিদিন একবার করে নির্ণয়গুলো প্র্যাকটিস করো, এটা না। মাসে একবার চোখ বুলাও, আগে নোট করে নাও, নোট করে নিয়ে মাসে একবার সেটার উপর চোখ বুলাও, যাতে সেই জিনিসগুলো তোমার ব্রেনে গেঁথে থাকে। পরীক্ষা হলে যে কোনো একটা পাইলে যেন তোমার হাত একদম রাইটটাতে হিট করে। বুঝতে পারছো? আর কিতাবউদ্দিন স্যারের বইয়ের বাইরে প্রমাণ করার দরকার নাই, ওই যে কটা আছে মাশাআল্লাহ ওইটাই এনাফ। আসো তাহলে আমরা বিপরীত ম্যাট্রিক্স থেকে একটা অঙ্ক করি। কি করবা না? করবা না? লেখো লেখো, A ম্যাট্রিক্স সমান 2 1 3 2। C ম্যাট্রিক্স সমান, এই ম্যাথটা বইয়ের 20 এর ম্যাথ, -2। ABC সমান -2 4 3 -1 হলে B ম্যাট্রিক্সের নির্ণয় করো। B ম্যাট্রিক্স নির্ণয় করো। সহজ প্রশ্ন। A ম্যাট্রিক্স দেওয়া আছে, C ম্যাট্রিক্স দেওয়া আছে, ABC ম্যাট্রিক্স দেওয়া আছে, নির্ণয় করতে হবে B ম্যাট্রিক্স। তোমার দুটো জিনিস জানা থাকা লাগবে। প্রথম জিনিস, AB নট ইকুয়ালস BA, এটা তোমরা জানো, তাই না? আরেকটা জিনিস, সেটা কি? AA ইনভার্স সমান I। এই দুটো জিনিস জানা থাকলে এই ম্যাথটা খুব ইজি। তোমাকে কি ম্যাট্রিক্স বের করতে বলছে বলো তো? B ম্যাট্রিক্স, তার সামনে আছে A ম্যাট্রিক্স, পরে আছে C ম্যাট্রিক্স। সো তুমি যদি এখানে A ইনভার্স ম্যাট্রিক্স দিয়ে গুণ আর পরে যদি C ইনভার্স ম্যাট্রিক্স দিয়ে গুণ করো, তাহলে দেখো কি হবে, A কাটা যাবে, C কাটা যাবে, থাকবে কি
বি ম্যাট্রিক্স। তাহলে তোমাকে এখান থেকে কি করতে হবে, এবিসি ম্যাট্রিক্সটা দেওয়া আছে, এখানে কি বসানো লাগবে, সামনে এ ইনভার্স, ভুলেও কিন্তু এক্সচেঞ্জ করা যাবে না, একদম পাশাপাশি থাকা লাগবে, বুঝতে পারছো? এখানে বসানো লাগবে এ ইনভার্স আর এখানে সি ইনভার্স। এরপরে হয় তুমি এই দুইটা গুণ করে তারপর ওটার সাথে এটা গুণ করবা, কিংবা এই দুইটা গুণ করে তারপর এটার সাথে গুণ করবা, কখনোই এই দুইটা গুণ আগে করা যাবে না, বুঝতে পারছো? অথবা ক্যালকুলেটরে এই তিনটা ম্যাট্রিক্স ইনপুট দিয়ে তিনটা পরপর, এটা আগে তারপর এটা তারপর এটা গুণ করে দিলে অ্যান্সার চলে আসবে, ডাইরেক্ট অ্যান্সার চলে আসবে। সেটা হচ্ছে কি ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্স। করে নিও, হ্যাঁ, এটা তোমাদের প্রশ্ন ব্যাংকেও আছে। এবার আসো নির্ণায়কের কিছু মানের উপপাদ্য বলা যায়, এগুলো দেখি। ধরো এ ম্যাট্রিক্স, হ্যাঁ, একে পি দিয়ে গুণ করলাম। একটা ম্যাট্রিক্সকে যদি আমি একটা ধ্রুব সংখ্যাতে গুণ করি, সেই ধ্রুব সংখ্যাটা কয়টা ভুক্তির সাথে যুক্ত হয়, সবগুলো ভুক্তির সাথে যুক্ত হয়। তাহলে এটার মান কত হবে বলো তো? কিন্তু ওইটা যদি আমি নির্ণয় করতে যাই তখন কি হয়, একটা সারি থেকে একবার কমন যায়, দ্বিতীয় সারি থেকে আরেকবার কমন যায়, এরকম যতগুলো সারি থাকে ততবার কমন যায়। তাহলে এখানে কি এই ম্যাট্রিক্সটা কি হবে, অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হবে, কারণ নির্ণায়ক চিহ্ন আছে, নির্ণায়ক সবসময় বর্গ ম্যাট্রিক্সের হয়। তাহলে পি যদি আমি এর মধ্যে ডুবাই দিই, আর এটা ধরো এ ম্যাট্রিক্স হচ্ছে এন ক্রমের, এন ক্রস এন, হ্যাঁ, তাহলে পি কয়বার বের হয়ে আসবে নির্ণয় করার সময়, এন বার। তাহলে পি টু দি পাওয়ার এন এ ম্যাট্রিক্স, বুঝছো? পরেরটা আসো, পি এ ইনভার্স, এটা মানে কি? এটা মানে হচ্ছে এ ইনভার্স যে ম্যাট্রিক্সটা আছে সেটার সাথে সেটার এ ইনভার্স ম্যাট্রিক্সের মধ্যে পি ইনপুট দেওয়া হয়েছে, প্রত্যেকটার সাথে পি গুণ হয়ে গেছে, এরপর নির্ণয় করার সময় প্রত্যেকটা রো থেকে একটা করে বের হয়ে আসছে, তাহলে মোট পি টু দি পাওয়ার এন থাকবে, আর এ ইনভার্স করার কারণে এর মানটা নিজে চলে আসবে। এবার এটা বলো, পি এ তার উপর ইনভার্স, এটা কিন্তু আলাদা জিনিস। এখানে পি গুণ হয়েছিল কার সাথে, এ ইনভার্স ম্যাট্রিক্সের সাথে, এখানে পি কার সাথে যুক্ত হবে, এ ম্যাট্রিক্সের সাথে, হয়ে ইনভার্স হবে, বুঝতে পারছো? এক্স্যাক্টলি, এখানে যেটা আছে সেটা ইনভার্স হবে। তাহলে কি হবে, 1 বাই পি টু দি পাওয়ার এন এ নির্ণয়, বুঝছো? এবার আসো 4 নম্বরে, পি এ ইনভার্স হোল ইনভার্স। এবার পি কার সাথে যুক্ত আছে, এই ইনভার্স ম্যাট্রিক্সের সাথে, তারপরে ওই ম্যাট্রিক্সটা আবার পুরোপুরি ইনভার্স হয়ে গেছে। তাহলে দেখো এই 2 নম্বর কেস যেটা ছিল সেটা ঠিক উল্টাটা হবে, ইনভার্সটা হবে। কি হবে, এ ম্যাট্রিক্সের মান ডিভাইডেড বাই, মানে এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান ডিভাইডেড বাই পি টু দি পাওয়ার এন। এবার কেতাবউদ্দিন স্যারের বইয়ে অনুশীলনের শেষে এমসিকিউ আছে না, এমসিকিউ এর আগে এমসিকিউ এর জন্য শর্ট টিপস এরকম কিছু একটা আছে, ওর মধ্যে দুটো সূত্র দেওয়া আছে, যে সূত্রে কোনো প্রকার ফাংশন না আছে অনুশীলনীতে, না আছে উদাহরণে, কিন্তু সেই সূত্র দুটো কিন্তু বই দেওয়া আছে। আর এই সূত্র দুটো এই কারণে ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে বুয়েটে কিংবা কোনো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে এখন পর্যন্ত কোনো প্রশ্ন হয়নি। সো সাবধান, বুয়েট কিন্তু আনকমন প্রশ্ন পছন্দ করে, এই প্রশ্নটা আনকমন, বুঝতে পারছো? সেই দুটো লিখে নাও, অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স, এটা মান কেউ পারো, বইয়ে কিন্তু আছে, এ ম্যাট্রিক্স এর মান টু দি পাওয়ার n মাইনাস 1, এনটা হচ্ছে ক্রম, প্রমাণ চায় না, প্রমাণ আমার কাছে নাই। অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স, এটার নির্ণায়কের মান হলো এ নির্ণায়কের মান টু দি পাওয়ার n মাইনাস 1। এবার আসো পরেরটা, অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স। বলো তো এখানে যেটা বের করছিলা সেটা কি, একটা মান, নির্ণায়কের মান। এবারে কি বের করতেছো, এবার কিন্তু আসবে একটা ম্যাট্রিক্স, বুঝতে পারছো? এখন সকালে হচ্ছে আমাকে একটা জিনিস বললো যে ধরো এ ট্রান্সপোজ করলাম, এবার আবার ট্রান্সপোজ করলাম, কি আসে, এই চলে আসে। এ ইনভার্স করলাম, আবার ইনভার্স করলাম, কি চলে আসে? তাহলে ওরা খুব সুন্দর করে উত্তর দিল, এ অ্যাডজয়েন্ট করলাম, আবার অ্যাডজয়েন্ট করলাম, তাহলে এই চলে আসবে, পুরোপুরি ভুল। এ যখন অ্যাডজয়েন্ট করা হলো তখন পুরো একটা নতুন ম্যাট্রিক্সের জন্ম নিছে, তার সাথে আগের ম্যাট্রিক্সের কোনো সম্পর্ক নাই, এখান থেকে ওখানে তুমি ব্যাক করতে পারবা না। এটার অ্যান্সার হলো এ নির্ণায়ক টু দি পাওয়ার n মাইনাস 2 ইনটু এ, এই ম্যাট্রিক্সটাই এটার সাথে গুণ হয়ে যাবে।
প্রমাণ আছে, আমার কাছে নাই। না, বইয়ে নাই, এত বললাম বইয়ের না আছে উদাহরণে কিছু, না আছে অনুশীলনীতে কিছু, বাট বইয়ের শেষে এটা দিয়ে রাখছে। তুমি হ্যাঁ গুগল থেকে তুমি পাইতেই পারো এটার অ্যান্সার, কিংবা ডাউট নাট এখানে পাবা, টপারে পাবা, এই জিনিসগুলো সার্চ দিলে হয়তো প্রমাণটা পাবা। কুয়েরিতেও পাতে, কুয়োরা তো এটা পাইতে পারো। 3 0 0 minus 4 0 0 2 minus 1 0 minus 1 0 0 0 1 0 এটা রুয়েটের ম্যাথ, সাল মনে নাই। 4 0 minus 3 6 2 বুঝতে পারছো? আমাদের 0 0 1 দেখলেই 3 3 ক্ষেত্রে চোখ চকচক করে, কারণ কি আমরা এরকম করে ক্যান্সেল করে দিই। যদি এরকম থাকতো 1 0 1 তখন কি হতো, এই বরাবর ক্যান্সেল করে দিতাম, বাট সামনে একটা মাইনাস দেওয়া লাগতো, কারণ কি এইখানে যেটা আছে সেটা কি মাইনাসের ঘর, সেই কারণে নির্ণায়কটার সামনে একটা মাইনাস দিতে হতো। ঠিক আছে, সেম প্রসেসে এই ম্যাথটা হবে। দেখো এখানে সবগুলো জিরো আর একটা মান, এরকম কয়টা জায়গা আছে বলতো? এই যে একটা, আবার দেখো এই যে একটা, তাই না? যে কোনো এক পাশে নিতে হবে। কোন পাশে নেবো তোমরা বলো, লম্বা না পাতাল? লম্বাটা নিব, আচ্ছা ঠিক আছে এটা নিব, তাহলে এটা আর এটা ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, বাট এই জায়গাটা প্লাসের না মাইনাসের? হ্যাঁ হিসাব করো, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, এটা কিন্তু মাইনাসের জায়গা। তাহলে দেখো পুরো নির্ণায়কটার সামনে মাইনাস আসবে 1, তাহলে দেখো এই পুরো লাইন কাটা। ঠিক আছে, এবার দেখো এবার যেটা আছে সেটা এরকম কোথায় আছে, যেটাখানে একটাই মান আছে, বাইগুলো জিরো, এই তো পাতালে একটা আছে দ্বিতীয় লাইন এইখানে, এটা কি প্লাস না মাইনাস? প্লাসের জায়গা কিন্তু এটা, তাই না? এটা প্লাসের জায়গা, তাহলে +2 গুণ হবে আবার, তখন কি হবে? এইটা নাই নাই, তাহলে এবার নির্ণয়টা কি দাঁড়ালো? 3 0 সব কাটছে কি না, কোনটা কাটবে? এটা। ঠিক আছে, ঠিক হয়নি, ভুল করে ফেললাম। 5 -3 কোনটা কাটবে বলো তো? এটা নাই, আর এবার যেটা আসবে 3 0 0 -2 5 3 4 -3 2 এরকম আসবে। ঠিক আছে, এবার ঠিক আছে, এবার দেখো এই 3 কমন যাবে এখান থেকে, তাহলে ওখানে কি হবে? -6, এই 3 এখানে আসলো 6, তারপরে এটা কাটা কি আসবে? 5 -3 3 2, হিসাব করে দেখো -6 × 19 আসবে, মান হচ্ছে -114। এবার কি বলবো, আরেকটা করাবো? ওই তো 9 জি নাম্বার যে ম্যাথটা ছিল না, ঠিক ওই রকম ম্যাথ। 1 - ix 1 + ix সমান আলফা মাইনাস আই বিটা হলে এক্স এর মান কত? একদম হুবহু ম্যাথ না, বাট ওই ম্যাথে একটা শর্ত ছিল। কি শর্ত ছিল? a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 1। এই ম্যাথে সেই শর্ত নাই। এবার করো, কি করব? 1 - ix 1 + ix সমান আলফা মাইনাস আই বিটা লিখলাম। হ্যাঁ, এবার তোমাদের যেটা ইচ্ছা ছিল সেটা করব। হ্যাঁ, আগে উল্টায় নেওয়া লাগবে, না হলে এই পাশে কি কেমনে করবা? 1 - ix সমান 1 বাই আলফা মাইনাস আই বিটা। এবার অনুবন্ধীতে গুণ করো, করো তো। ও আচ্ছা দাঁড়াও, এই পাশটা বাদ দিয়ে করো, এই পাশটা পরে কাজ। এখানে অনুবন্ধীতে গুণ করো, একদম প্রথম লাইনটা অনুবন্ধীতে গুণ করো। হ্যাঁ, এবার ঠিক আছে। 1 + ix হোল স্কয়ার 1 + ix ইন্টু 1 - ix। উপরেরটা আমাকে হেল্প করো, বলো তো একজন কি হবে? 1 - 2ix প্লাস আই স্কয়ার এক্স স্কয়ার, নিচে 1 + x স্কয়ার। ঠিক আছে, তাহলে 1 + 1 - x স্কয়ার মাইনাস 2ix ডিভাইডেড বাই 1 + x স্কয়ার। ঠিক আছে এটা?
এবার এটাকে তুমি a প্লাস আইবি আকারে প্রকাশ করো তো, বলো একজন কি হবে? 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস i ইন্টু 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। মানছো? যদি হয় তাহলে এটা মান কি দেওয়া আছে? আলফা মাইনাস আই বিটা। এবার তুমি জটিল সংখ্যা, জটিল অংশ আর বাস্তব অংশকে সমীকৃত করো, কি আসবে? আলফা সমান 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, বিটা সমান কি? এই যে এটা 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এবার অভিজ্ঞতা লব্ধ একটা কাজ করতে হবে তোমার, এটা না মনে রাখলে তুমি ম্যাথটা পারবা না। সেটা কি? আলফার সাথে 1 যোগ করা। ওই অঙ্কের ক্ষেত্রে x এর মান কত বের হয়েছিল? b ডিভাইডেড বাই 1 প্লাস a। এই 1টা হচ্ছে সেই 1, বুঝতে পারছো? 1 যোগ করলাম তাহলে কি আসবে? 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1। এটা হিসাব করলে কি আসবে বলো তো? করো, দেখো 2 বাই 1 প্লাস এক্স স্কোয়ার আসবে, আসছে? এই পদের সাথে বিটার একটা খুবই সুন্দর সম্পর্ক আছে, কি দেখো তো? পুরোটাই এক, খালি একটা। তাহলে আমাকে কি বের করতে হবে? এক্স এর মানটাই বের করতে হবে। তাহলে যদি আমি বিটাকে আলফা মাইনাস আলফা প্লাস 1 দিয়ে ভাগ করে দিই, কি আসবে? বিটা ডিভাইডেড বাই 1 প্লাস আলফা। তাহলে কি আসবে বলো তো? 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার গুণন 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2। এটাকে উল্টাই দিছি, 1 প্লাস এক্স স্কোয়ার কাটা, 2 2 কাটা, দেখো x। তাহলে x সমান কি আসলো? বিটা ডিভাইডেড বাই 1 প্লাস আলফা। এই মানটাই এই মান। আগের অঙ্কের আর এই অঙ্ক কিন্তু সেম, অ্যান্সার সেম, বাট প্রসেস সম্পূর্ণ আলাদা। কারণ কি? ওই অঙ্কে একটা শর্ত ছিল a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 1, এখানে সেই শর্তটা নাই, বুঝতে পারছো? এই কারণে আমাকে এইভাবে করা লাগলো। ঠিক আছে, এবার আমি স্যাটিসফাইড ক্লাস নিয়ে।